নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনার বিষয়টা সত্যিই খুব অজানা অচেনা। কারণ আমরা 2019-এর ডিসেম্বর সালে যখন করোনার কথা শুনেছিলাম, তখন যেভাবে চমৎকৃত হয়েছিলাম, আমরা সত্যিই ভাবতে পারিনি যে পাক্কা 2 বছর আমাদের এই একটা নাম সত্যি আমাদের উদ্বেগে রেখে দেবে। এবং সেরকমভাবেই আমরা ঠিক 2 বছর, করোনা জানার 2 বছর বাদেই কিছুদিন হলো আমরা যে নামটা নিয়ে সত্যিই আতঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে কিন্তু গোটা দেশের রীতিমতো ঘুম ছুটে গিয়েছে। তার নাম হলো ব্ল্যাক ফাঙ্গাস। কি এই ব্ল্যাক ফাঙ্গাস, সেটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ, যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। এবং তারই মধ্যে আমরা উত্তর খোঁজার চেষ্টা করছি যে একদিকে করোনা, অন্যদিকে এই ব্ল্যাক ফাঙ্গাস, এই মারণ ছত্রাক, তার থেকে আমরা কি করে বাঁচবো এবং তার থেকে কি করে বাঁচবো এর উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু ইতিমধ্যেই বেশ উদ্বিগ্ন বিভিন্ন রাজ্য। ইতিমধ্যেই রাজস্থান, গুজরাট, তেলেঙ্গানায় মহামারী ঘোষণা করা হয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসকে সামনে রেখে, এবং সেই সঙ্গে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকরাও। এবং এর যে ওষুধ, সেই ওষুধই বা কতটা পাওয়া যাচ্ছে, আদৌ কি সেটা পাওয়া যাচ্ছে নাকি অপ্রতুল, এর কি বিকল্প ওষুধ হতে পারে, কি বিকল্প চিকিৎসা হতে পারে, সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। এবং সেই আলোচনায় প্রথমেই আমরা যে বিষয়টা নজরে রাখবো, আমাদের যে প্রতিবেদনের দিকে আমরা নজরে রাখবো, করোনা অতিমারির পর রাজ্যে এবার ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক। রাজ্য স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে, সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রাজ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। রবিবার নতুন করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসকরা যাকে মিউকোরমাইকোসিস বলছেন। পুরুষ এবং একজন মহিলা, তো তাদের দুজনের ডায়াগনোসিস কনফার্ম হয়েছে। আক্রান্ত 3 জনের মধ্যে 2 জন করোনা আক্রান্ত হওয়ায় আগেই বাঁকুড়া সম্মিলনীতে ভর্তি হয়েছিলেন, অন্যজনের বাড়িতেই চিকিৎসা চলছে। এর অপারেশন আরও দরকার আছে। তো এখন আপাতত আমরা যে অ্যাম্ফোটেরিসিন বি যে ওষুধটা এই মিউকোরমাইকোসিসের জন্য লাগে, সেই ওষুধটা আমরা দিচ্ছি। শুরু হয়ে গেছে 3জন রুগীরই, তার মধ্যে 2 জনের কনফার্ম হয়েছে। এরপরে আরেকজনের রিপোর্ট আসতে হয়তো আজকালকার মধ্যে চলে আসবে। শিলিগুড়িতে একজনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিয়েছে। শনিবার রাতে ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। হরিদেবপুরের বাসিন্দা ওই মহিলা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যে অতিমারি আইনের আওতায় এনেছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। দেশ জুড়ে এই নতুন উদ্বেগের কথা আমরা জানি, ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিবেদনে সেই বিষয়টি আমরা দেখলাম। এবং এরই পাশাপাশি আমাদের মনের মধ্যে কিন্তু এই অজানা বিষয়টিকে নিয়ে, এই অজানা আতঙ্ককে নিয়ে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই দানা বেঁধে রয়েছে। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন যা আপনাদের প্রশ্ন, যা আমার প্রশ্ন, যা আমাদের সবার প্রশ্ন, যার উত্তর আমরা পেতে চাই। অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা সেই উত্তরগুলো পেতে চাই, এবং সেই উত্তর পেয়ে হয়তো আমাদের আতঙ্ক কিছুটাও কাটিয়ে উঠতে পারবো আমরা। সেই জন্য আমরা আশাবাদী। আমরা এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো, এবং সেই প্রশ্নগুলো যেন আপনাদেরও ভাবায়, আমাদের সবাইকে ভাবায়, এবং সেই ভাবনা থেকেই যেন আমরা নতুন কিছু পজিটিভ উত্তর পেতে পারি। আমাদের আজকের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মারণ ভাইরাসের পর আতঙ্কের ছত্রাক নিয়ে আদৌ সচেতন সাধারণ মানুষ? এই নিয়ে কিন্তু আমাদের প্রথম প্রশ্ন থাকছে, কারণ যেটা আমরা প্রথমেই আলোচনার শুরুতে বলেছিলাম, আদৌ কি আমরা এই বিষয়টাকে খুব একটা জানি, খুব একটা চিনি, কতটা সচেতন আমরা? এর পরের যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নের দিকে এবার একবার চোখ রাখি। দ্বিতীয় যে প্রশ্ন, করোনা জয়ীদের শরীরে কি আরো বেশি করে দানা বাঁধছে ব্ল্যাক ফাঙ্গাস? আমরা দেখতে পাচ্ছি যারা কোভিড জয়ী হয়ে হাসপাতাল থেকে হয়তো ফিরে আসছেন, তারা আবার নতুন করে ব্ল্যাক ফাঙ্গাসে তারা আক্রান্ত হচ্ছেন। এর পেছনে কি কারণ রয়েছে? এটা যদি দ্বিতীয় কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে থাকছে তৃতীয় কোয়েশ্চেন। তৃতীয় যে প্রশ্নটা আমরা ভাবছি, দেশ জুড়ে এই নতুন সংকটে চিকিৎসায় নতুন দিশা কি হোমিওপ্যাথি দেখাবে? কারণ ইতিমধ্যেই আয়ুষ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, যেহেতু এই ব্ল্যাক ফাঙ্গাসের যে ওষুধ, যে অ্যালোপ্যাথি ওষুধ, সেই ওষুধ কিন্তু ইতিমধ্যেই অপ্রতুল দেশ জুড়ে, এমনটাই মনে করা হচ্ছে। যেভাবে বাড়ছে এই রোগ, তাতে করে কিভাবে এর দিশা নতুন করে পাওয়া যেতে পারে, সেই জন্য হোমিওপ্যাথির দিকেই হাত বাড়িয়েছে আয়ুষ মন্ত্রক। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যে 3টে প্রশ্ন সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সামনে রাখলাম, তার উত্তর অবশ্যই খুঁজবো বিশেষজ্ঞদের কাছ থেকে। কিন্তু তার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টাতে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে। কারণ আমরা জানি যেভাবে মানুষ এই মুহূর্তে
যেভাবে তারা যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছেন যে এই জায়গা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, কিভাবে এই ব্ল্যাক ফাঙ্গাস এই জাতীয় বিষয়টা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো, সেই জন্যই আমরা যোগাযোগ করেছি আমাদের যারা অতিথিরা রয়েছেন আজকের এই আলোচনায় তাদের সঙ্গে। প্রথমেই আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরুণ সিং রয়েছেন এবং রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক। আমরা তাদের সঙ্গে এই ব্ল্যাক ফাঙ্গাস এই অজানা আতঙ্ক নিয়ে কথা বলবো এবং সেটা কতটা আতঙ্কের, কতটা সচেতনতার সঙ্গে আমরা এই আতঙ্ক দূর করতে পারি, প্রথমেই তা জানতে চাইবো। ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা যে বিষয়টা একেবারেই জানি না, আমাদের অজানা এই ব্ল্যাক ফাঙ্গাস, এটা এই করোনা আবহে একটা নতুন আতঙ্ক, এর থেকে বাঁচার কি উপায়, এবং সর্বতভাবে সবার আগে যেটা জানতে চাইবো যে ঠিক কি এই ব্ল্যাক ফাঙ্গাস? প্রথম কথা হচ্ছে এটা আতঙ্ক না। আমরা যদি আতঙ্ক আতঙ্ক বলে বলতে থাকি তাহলে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাবে। ব্ল্যাক ফাঙ্গাস বা যাকে ইংরেজিতে বলে মিউকরমাইকোসিস একটা পুরনো ওষুধ। এটা আগে ছিল, এখনো আছে। এটা রেয়ার, বিরল, কিন্তু এটা সিরিয়াস। এর বলছে আমেরিকান সংস্থা যে ঠিক মতো চিকিৎসা না করলে এতে মৃত্যু হার প্রায় 50 থেকে 60%। এগুলো সত্য, কিন্তু কি একটা ছত্রাক ঘটিত অসুখ সব মানুষের হয় না। যদি কোনো মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা ইমিউনিটি কমে যায় তাহলে এই জাতীয় ফাঙ্গাসগুলো আপার হ্যান্ড নেয়। এই ফাঙ্গাসগুলো আমাদের পরিবেশের মধ্যেই আছে, আমাদের বাতাসে আছে, আমাদের মাটিতে আছে, আমাদের যে ফল মূল সবজি যেগুলো পচনশীল বস্তু, পাউরুটি এই জাতীয় পচনশীল বস্তুর মধ্যে ফাঙ্গাস থাকে। আমাদের যারা মাটিতে সারে বাগানের কাজ করেন, মাঠে ঘাটে কাজ করেন, ধুলো বালি ঘাটে, এই সমস্ত মাটিতেও থাকে। নানা কারণে এই ছত্রাকগুলি, এই ফাঙ্গাসগুলো আমাদের নাক বা চোখের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এই আমাদের যে নাকের দুপাশে সাইনাস গুলো থাকছে সেই সাইনাস গুলোতে এরা বাসা বাঁধে এবং অনেক রকমের ভাবে এই মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস, যদিও সেটা ব্ল্যাক কিনা সে নিয়ে বিতর্ক আছে, কিন্তু এই ফাঙ্গাসের সংক্রমণের ফলে বিভিন্ন জায়গার যে রক্তবাহী নালী সেগুলো বন্ধ হয়ে যায় এবং সেই জায়গাটায় পচন ধরে, পচন ধরার পরে কালো হয়ে যায়, যে রক্ত সরবরাহ বন্ধ হয়। এই জন্যই কেউ কেউ একে ব্ল্যাক ফাঙ্গাস বলে অভিহিত করে। মনে রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত বিরল একটা অসুখ। যে সমস্ত কারণে আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যদি কোনো মানুষ বিভিন্ন সাপ্রেসিভ ওষুধ নেন, রেনাল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, দীর্ঘদিন অক্সিজেন থেরাপি হয়েছে আইসিইউ সেটআপে, তার সাম্প্রতিক কালে বিষয়টা সামনে এসছে কেননা এখন দেশ জুড়ে একটা করোনার আবহাওয়া চলছে। এই করোনার চিকিৎসার পরে যারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, যাদের দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসা হয়েছে, স্টেরয়েড দিয়ে চিকিৎসা হয়েছে, অক্সিজেন দিয়ে চিকিৎসা হচ্ছে, সেই জাতীয় কিছু মানুষের মধ্যে এই সংক্রমণ ডিটেক্টেড হয়েছে বলে অনেকেই ভয় পেয়ে এটাকে বলছেন যে এটা করোনার পরবর্তী সময়ে যারা সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন তাদের স্বাভাবিক একটা জীবনঘাতী প্রায় মৃত্যু অবসম্ভাবী এরকম একটা বিষয়। কিন্তু আজ পর্যন্ত আমাদের সারা দেশে মাত্র 8,000 মতন কেস ডিটেক্টেড হয়েছে। এখনই এটাকে আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়, মারাত্মক বিষয় এইরকম বলার মতন জায়গায় আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে এটা ঘটনা যে এই ফাঙ্গাল ইনফেকশনটা আমাদের কর্তব্যের মধ্যে ভাবনা চিন্তা চেতনায় আনতে হচ্ছে, কেননা এখন অনেক মানুষের মধ্যে, বিশেষ করে যারা কোভিড আক্রান্ত ছিলেন, চিকিৎসিত হয়েছে, সুস্থ হয়ে বাড়ি গেছেন, তাদের মধ্যে এই সংক্রমণ ধরা পড়ছে। যে সংক্রমণটা যদি সঠিক সময় ধরা পড়তো, একটা ভেরি ফাস্ট আউটসেট, তাহলে কিন্তু আমাদের চিকিৎসায় তারা ভালো ফল পেতেন। কিন্তু যেহেতু বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা সকলের ছিল না, সেই কারণে অনেকেই লেট স্টেজে ডায়াগনোসিস হয়েছে। ফলত অত্যন্ত দামি কার্যকরী অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয়েছে, কারো কারো ক্ষেত্রে বড় এক্সটেন্সিভ সার্জিক্যাল প্রসিডিওর
যাকে বলা হয় ডিপ্লয়মেন্ট অর্থাৎ ডিসফিগারমেন্ট অফ দ্য ফেস, এটাও করতে হয়েছে। সেই কারণেই অনেকে ভয় দেখতে পাচ্ছেন। আমরা এই সোশ্যাল চিকিৎসা মিডিয়াতে ব্যবস্থাটা কি বিভিন্ন রয়েছে, post ব্ল্যাক দেখছেন। ফাঙ্গাসের থেকে কিভাবে চিকিৎসা পাওয়া যেতে পারে, চিকিৎসা পরিষেবা কি পাওয়া যেতে পারে, সেই নিয়ে স্যার আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে ডক্টর অরুণ সিং তিনি আমাদের সঙ্গে রয়েছেন, একবার তার সঙ্গে কথা বলে নেব। আর আপনি যেটা বললেন ডক্টর বণিক, যে এটা একটা বিরল রোগ, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই মহামারী ঘোষণা করা হয়েছে এই রোগটিকে সামনে রেখে। আমরা সে বিষয়ে আপনার কাছে আসব, কিন্তু তার আগে ডক্টর অরুণ সিং তার কাছে একবার যাব। ডক্টর সিং, আপনার সঙ্গে কথা বলে জানতে চাইবো যে এই যেভাবে আমরা ব্ল্যাক ফাঙ্গাস দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে, এবং গতকালও আমাদের রাজ্যে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে একজন করোনা পেশেন্ট, তার মৃত্যু হয়েছে, 32 বছর মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে এমনই তথ্য উঠে আসছে। তো সেক্ষেত্রে এটা কি বলা যায় যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের দেহেই বেশি করে দানা বাঁধছে এই ব্ল্যাক ফাঙ্গাস? না, দেখুন, ডক্টর বণিক খুব সঠিকভাবে কথা বললেন যে সারা বিশ্বে করোনা আসার আগেও আমাদের দেশে সবথেকে বেশি মিউকরমাইকোসিস রিপোর্টেড হতো। অর্থাৎ পাউরুটিকে রেখে দিলে আপনি দেখবেন কিছুদিন পরে পাউরুটিটা কালো হয়ে যায়। ওটাও ব্ল্যাক ফাঙ্গাসের কারণে। সেই ফ্যামিলিটা আলাদা, কিন্তু একই ফ্যামিলির মধ্যে সেরকমই যে কোনো জিনিস পচে গেলে, খাবার পচে গেলে মাঠে ঘাটে সেখানে থাকে। এবং সারা বিশ্বে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 2012 পর্যন্ত, 2000 থেকে 2012 যদি নিই, তাহলে 1 লক্ষ পপুলেশনের পেছনে 14 জনের আমাদের দেশে এই ব্ল্যাক ফাঙ্গাস ছিল, হয়তো খবর কাগজে নাম হয়নি। সেখানে পাশাপাশি অস্ট্রেলিয়াতে 1 লক্ষের মধ্যে 1 জনেরও ছিল। তাহলে এটা এরকম নয় যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন করে এসছে, আগে ছিল না, করোনার কারণেই এসছে, তা নয়। আসলে বিজ্ঞানটা জানলেই আমরা জানতে পারব যে এর আগে কাদের হতো। সারা বিশ্বে যতগুলো মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস আছে, 40% ডায়াবেটিস পেশেন্ট। আপনি প্রশ্ন করলেন কোভিডের, ঠিকই, কোভিডের সমীক্ষা করে দেখা গেছে যাদের ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে তাদের মধ্যে 90% মানুষের ডায়াবেটিসের পেশেন্ট, আর 70% যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস। অর্থাৎ এটা তো আমরা জানি যে সারা বিশ্বে সবথেকে বেশি ডায়াবেটিক ক্যাপিটাল আমাদের দেশে, তাহলে আমাদের দেশে ডায়াবেটিসও বেশি। সেই ডায়াবেটিসের পেশেন্টদের যদি করোনা হয়ে যায়, তখন করোনার যে ওষুধগুলো দিতে হয় চিকিৎসার জন্য, তাতে আবার ব্লাড সুগার বাড়ে, আবার করোনা ভাইরাসের কারণেও বাড়ে। তাহলে সহজেভাবে আপনি বুঝতে পারছেন যে কেন আমাদের দেশে করোনার সঙ্গে ডায়াবেটিস আর করোনার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস দুটো একসঙ্গে চলে। এবার যদি এটা আমরা জানি, তাহলে এটার সঙ্গে সাধারণ মানুষ শুনে এটা কি করবে? সাধারণ মানুষকে এটাই বুঝতে হবে যে ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে যে যারা নর্মাল পার্সন, অর্থাৎ যাদের ইমিউনিটি ঠিকঠাক থাকে, তাদের কিছুই হয় না। কিন্তু যারা হাসপাতালে ভর্তি আছে, যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে, যারা যারা ট্রান্সপ্লান্ট হয়েছে, যারা ক্যান্সারের পেশেন্ট, নানা রকম ওষুধ দেওয়া হয় যাতে তাদের ইমিউনিটিকে সাপ্রেস করা, এই ধরনের পেশেন্টগুলো সবসময় তারা এই ব্ল্যাক ফাঙ্গাসে। কি করা যেতে পারে কমানোর জন্য? আমি তো বলবো এটা খুব ভালো অপরচুনিটি যে সকলেই, ওয়াই শুড ইন্ডিয়া বি এ ডায়াবেটিক ক্যাপিটাল? আমাদের শরীরের আমরা যদি ব্লাড সুগার মনিটর করি, আমি প্রত্যেককে বলি যখন কোভিড হয় আপনি ওষুধ খান, ভুলে যাবেন না যে ডায়াবেটিসও পাশাপাশি থাকতে পারে। এবং এই ডায়াবেটিসকে যদি আনকন্ট্রোল করেন, তাহলে এই ব্ল্যাক ফাঙ্গাস কেন, আরও অনেক রকম ফাঙ্গাল ইনফেকশন আমাদের শরীরে দানা বাঁধে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাসপাতালে যখন নির্মাণ কাজ হয়, তখন কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস সয়েল থেকে হাওয়ায় চলে আসে, এবং সেই হাওয়ায় আমরা নিঃশ্বাস প্রশ্বাসে কাশি। অর্থাৎ যখন এই ধরনের পেশেন্ট যেখানে থাকে তার আশেপাশে নির্মাণ কাজটা
বন্ধ রাখা উচিত, অনেক সযত্নে করা উচিত। 3 নম্বর হচ্ছে যে ঘরে আমাদের এসি লাগানো থাকে সেই ঘরে এয়ার ফিল্টার দিয়ে হতে থাকে। আমরা অক্সিজেন নিই, সেই নেজাল ক্যাথেটার দিই। জানা উচিত যে প্রথম সব থেকে কমন হচ্ছে নাকে হয়, নাকে এবং থ্রোটে হয়, তারপরে ব্রেনে চলে যায়, তারপরে কারো কারো বুকে চলে যায়, কারো কারো আবার পেটে যায়, কিন্তু এই নাকে এবং এটা সাইনাসে। ফলে এই যে আমরা যখন নেজাল ক্যাথেটার দিয়ে অক্সিজেন নিই এবং যে জল দিয়ে আসছে সে জল চেঞ্জ হয় না। তাহলে এই প্রিকশনসগুলো সে বাড়িতেই অক্সিজেন নিন আর হাসপাতালে নিন, জল যদি না চেঞ্জ করেন তাহলে এটা হবে। বা যারা ক্যান্সার পেশেন্ট তাদের করোনা হয়েছে তাদের কিন্তু সম্ভাবনাটা আরো বেড়ে যায়। ফলে জাস্ট যদি আমরা হাইজিনটা মেনটেন করি, জলের হাইজিন, বাতাসের হাইজিন, যেদিকে নির্মাণ হচ্ছে সেদিকে জানলাটা বন্ধ রাখুন। ভালো হতো যে এই সময় নির্মাণের কাজ হতো না। যারা মাটিতে কাজ করছেন তারা একটা মাস্ক লাগিয়ে কাজ করুন, গ্লাভস লাগিয়ে কাজ করুন। আর সব থেকে বড় কথা, যেসব পেশেন্টদের হয় তার তালিকা কিন্তু জানা আছে এবং এটা নতুন। তার মধ্যে তালিকার মধ্যে একটা করোনা পড়ে, ডায়াবেটিস পড়ে, করোনা ছাড়া ডায়াবেটিস ছাড়া লাং ট্রান্সপ্লান্ট পড়ে, ক্যান্সার পেশেন্ট পড়ে, এমনকি থ্যালাসেমিয়া পেশেন্টে যখন আয়রন ওভারলোড হয় তারাও হচ্ছে। এবং সহজ উপায় হচ্ছে যদি কারো মনে হয় যে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে, বা একদিকে মুখটা ফুলে গেছে, বা চোখে অত্যন্ত লাল হয়ে গেছে এবং ব্যথা করছে, বা নাক মনে হচ্ছে বন্ধ হয়ে এসছে, বা কোনো জায়গায় শরীরে কালো একটা দাগ দেখতে পারেন, মনে হচ্ছে পুড়ে গেছে, বা গলার মধ্যে, তাহলে কিন্তু ডাক্তার দেখান। ঠিক এই জায়গা থেকেই আজকে আমি ডক্টর স্যার আপনার কাছে আবার আসবো। আমরা এই জায়গা থেকেই আমি ডক্টর অর্জুন দাশগুপ্তর কাছে আসবো। আজকে এইমস কর্তা তিনি বলেছেন একটি বিষয় যে যখন আপনি দেখবেন যে আপনার কোভিড সেরে যাওয়ার পরেও আপনি হয়তো হাসপাতাল থেকে ফিরে এসেছেন অথবা আপনি আপনার বাড়িতে বসেই বুঝতে পারছেন টেস্টের মাধ্যমে যে আপনার কোভিড সেরে গিয়েছে, তা সত্ত্বেও যদি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, যদি দেখেন আপনার মুখের সোয়েলিং রয়েছে, তাহলে কিন্তু আবার আপনি ডক্টরের পরামর্শ নিন, চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায় যে ব্ল্যাক ফাঙ্গাসের হানা হয়তো আপনার শরীরে এসেছে। তেমন একটা কথাই কিন্তু আজকে প্রদীপ বুলেরিয়া বলেছেন এইমস কর্তা। তো আপনার কাছ থেকে ডক্টর এই বিষয়ে জানতে চাইবো ডক্টর অর্জুন দাশগুপ্ত, যে এই যে আমার যে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে, আমি যে তার দ্বারা আক্রান্ত, সেটা বোঝার যে প্রাথমিক লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কি? প্রাথমিক লক্ষণ হচ্ছে, প্রথম কথা কোভিড থেকে সেরে উঠতে হবে, এবং কোভিড থেকে শুধু সেরে উঠতেই হবে না, তার সঙ্গে যে পয়েন্টগুলো মেনলি বাকিরাও বলেছেন আর কি, যে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস কোনো মাত্রা থেকে একটু ছাড়িয়ে গেছে, এবং স্টেরয়েডটা তাকে যা ইকুয়াল ডোজ এবং যত দিন দেওয়ার কথা যেটা কিনা গাইডলাইনে আছে তার থেকে অনেকদিন বেশি পেয়েছে। তো তারা একটু খেয়াল রাখবে যদি নাক বন্ধ থাকে, কারণ নাক থেকেই শুরু হয়, চোখের পাতা বন্ধ করতে অসুবিধা হচ্ছে, মুখের একদিকটা ফুলে যাচ্ছে, দাঁত শুরু করেছে, নাক দিয়ে একদিক দিয়ে কি দুদিক দিয়ে একটা কালো কিংবা একটা বাদামি রঙের ডিসচার্জ আসতে শুরু করছে, নাকের মধ্যে থেকে একটা বাজে গন্ধ ফ্লোরা পাচ্ছে, রক্ত পড়তে শুরু করেছে, তাহলে এইটা তাড়াতাড়ি সম্ভব কাছে নাকটা গলার ডাক্তারের কাছে যান। তারা একটা এন্ডোস্কোপি করবে, একটা আপনার একটা নাকের মধ্যে গিয়ে দেখতে হয়। আপাতত প্রত্যন্ত গ্রামে এবং অঞ্চলে সমস্ত ডাক্তারদের কাছে এন্ডোস্কোপি আছে। তো এটা বাইরে থেকে আলো ফেলে দেখা যাবে না, এন্ডোস্কোপি করলে ওই মিউকর কিছুও ধরা যায়। তো সেই তখন যারা শুরু করা যায়, তখন বায়োপসি করা যায়, তখন সিটিএমআই স্ক্যান করা যায়, তখন ওষুধ শুরু করা যায়। তো এইটা হচ্ছে প্রাথমিকভাবে হাই ডিগ্রি অফ সাসপিশন, যেটাকে বলি ডাক্তার, যে ডাক্তার তারও খুব হাই ডিগ্রি অফ সাসপিশন থাকবে এবং পেশেন্টের তো থাকবেই আর কি। তারা গিয়ে যেন এই সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু তারা কাছাকাছি ডাক্তার কিংবা তার নিজের ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে, কারণ টাইম ইজ ভেরি প্রেশাস, খুব সময়টা খুব গুরুত্বপূর্ণ।
আমরা আসবো আপনার কাছেও আবার ফিরে, কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকজন যিনি আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, ডক্টর অর্কদীপ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ডক্টর বিশ্বাস, স্বাগত জানাবো আপনাকে, এবং সেই সঙ্গে জানতে চাইবো যে আমাদের দেশে যেভাবে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের হানা দেখতে পাচ্ছি, মাত্র কয়েকদিনের মধ্যেই আমরা ব্ল্যাক ফাঙ্গাস নামটার সঙ্গে পরিচিত হয়েছি, এবং পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গেই যদিও অবাঞ্ছিত, তাহলেও আমাদের মধ্যে একটা আতঙ্কের আবহ তৈরি হচ্ছে। কিন্তু তার মধ্যেই চিকিৎসকরা, আপনারা যারা রয়েছেন, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন সবাই, তারা বলছেন যে এই নিয়ে আতঙ্ক করার জায়গায় এখনো পর্যন্ত আমরা পৌঁছইনি। কিন্তু যেটা জানতে চাইবো, ভারতে এতটা বেশি করে হঠাৎ ব্ল্যাক ফাঙ্গাসের কথা শোনা যাচ্ছে, অন্যান্য দেশেও তো কোভিডের একটা ভয়াবহতা আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি, অন্যান্য দেশেও কি একই রকমভাবে ব্ল্যাক ফাঙ্গাসের হানাও দেখা দিয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, ওকে। নমস্কার। প্রথমেই আমাকে আর বাংলাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি কালো রঙের আজকে জামা পরে এসেছি। আমি প্রথমেই একটা কথা সব দর্শকদের বলে দিতে চাই যে এই কালোটা শুনলে আমাদের একটু মনে ভয়ের উদ্রেক হয়, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু সম্পূর্ণ অন্য গোত্রের একটা ছত্রাক, সেটা হচ্ছে ডিমেটেশিয়াস গোত্রের একটা ছত্রাক। তার সঙ্গে কিন্তু এখন যেটা হচ্ছে মিউকরমাইকোসিসের কোনো সম্পর্ক নেই। মিউকরমাইকোসিস অবশ্যই একটা ভয়ঙ্কর রোগ, কিন্তু যেরকম ভাবে বাকি ডাক্তারবাবুরাও বললেন, আমিও বলছি, এই রোগটাকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার প্রশ্নে আসি, আপনি বললেন তাহলে আমাদের দেশে কেন হচ্ছে বা বাইরে কেন হচ্ছে না, বা বাইরেও কি হতে পারে? মুশকিলটা হচ্ছে আমাদের দেশের একটা খুব প্রবণতা রয়েছে যে আমরা আমাদের দেশে অ্যাকচুয়ালি সব মানুষরা, হাসির কথা হলেও নিজেরাই অ্যাকচুয়ালি ডাক্তারিতে অ্যাকচুয়ালি পটু। মানে ডাক্তারদের কাছে আমরা একটু পরে যাই, আগে আমরা একটু নিজেরা চিকিৎসা করি। মানে এখন যেহেতু ঘরে ঘরে সবাই কোভিডের ট্রিটমেন্ট জেনে গেছে, তাই কথায় কথায় একটু কোভিড হলেই স্টেরয়েড নেওয়া শুরু করা, জিঙ্ক যথেচ্ছভাবে জিঙ্ক, ভিটামিন, এই সমস্ত কিছু খাওয়া শুরু করছে। এইবার এই যে মিউকরমাইকোসিসের রোগটা হয়, সেটা সবাই এখন জেনে গেছে যে মেনলি 3 জনের হয়: যাদের হাই ব্লাড সুগার রয়েছে, যাদের ইমিউনিটি পাওয়ারটা কম, এবং যারা স্টেরয়েড নেয়। এবার আপনি শুধু ভাবুন, একটা কোভিড পেশেন্ট কাদের সিরিয়াস হয়? যাদের বয়সটা একটু বেশি এবং যাদের হাই সুগার আছে, তার মানে তাদের অলরেডি হাই সুগার আছে, কোভিড হলো, এবং তারপরে তারা কি করছে? তারপরে তারা অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করছে, এবং তার সঙ্গে তারা যথেচ্ছভাবে ডাক্তারের পরামর্শ ছাড়াও কখনো স্টেরয়েড নিয়ে নিচ্ছে। তার মানে সমস্ত কটা রিস্ক ফ্যাক্টর কিন্তু মিউকরমাইকোসিসকে আরো বেশি প্রভাবিত করছে। তাই আমি সবসময় বলি, আমাদের দেশেও মিউকরমাইকোসিসকে কিন্তু আটকানো যেতে পারে, যদি আমরা একটু ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলি, একটু যদি ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখা যায়, স্টেরয়েডটাকে যদি ডাক্তারবাবুর পরামর্শ মতো নেওয়া যায়, এবং যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা যায়, তাহলে কিন্তু মিউকরমাইকোসিস আমাদের দেশেও আটকানো সম্ভব। অবশ্যই। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে এই আলোচনা থেকে যেটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম, প্রথমেই যেটা নস্যাৎ করা গেল, যেটা খুব ভালো একটা দিক, যে আজকে আমরা যে আলোচনাটা করছি ব্ল্যাক ফাঙ্গাসকে নিয়ে বা মিউকরমাইকোসিস নিয়ে, সেই নিয়ে কিন্তু আমরা একটা বিষয় একদম সচেতন যে এই নিয়ে খামোখা বা অযথা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এখনো পর্যন্ত যেটা ডেটাবেস দেখা যাচ্ছে, তাতে করে যে মারণ রোগ এই মিউকরমাইকোসিস, সেটা এখনো পর্যন্ত কিন্তু বলে দেওয়া যায় না। এবং ইতিমধ্যেই যেটা জানা গেল যে সচেতনতা যদি থাকে মানুষের মধ্যে, তাহলে অনায়াসেই এড়ানো যেতে পারে ব্ল্যাক ফাঙ্গাসের মতো ডিজিজকে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আরও দুটো প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তা হলো, দেশে ব্ল্যাক ফাঙ্গাস এত বাড়ছে, সেটা কি কাকতালীয় নাকি রয়েছে নির্দিষ্ট কিছু কারণ? সেই নিয়েই আমরা কথা বলছিলাম ডক্টর অর্কদীপ বিশ্বাসের সঙ্গে, এবং তার পরে আরও একটি যে বিষয় রয়েছে সেই দিকেও নজর রাখবো। আরও একটি প্রশ্ন, করোনার মতো ব্ল্যাক ফাঙ্গাসের জন্য কি নতুন কোনো গাইডলাইনের প্রয়োজন রয়েছে আমাদের দেশে? সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আসবো। আমরা আমাদের সমস্ত যারা অতিথিরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। অবশ্যই যে প্রশ্নগুলো আমরা আগে বলেছিলাম এবং এই মুহূর্তে যে প্রশ্নগুলোর কথা বললাম, সেইগুলোরও উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ অতিথিদের কাছ থেকে কথা বলে, আলোচনার মধ্যে দিয়ে। কিন্তু এখন সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম আমাদের এই আলোচনায়, যেখানে আমরা অবশ্যই নজরে রেখেছি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে। আজকে আমরা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে এই মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ঠিক কতটা উদ্বেগের এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা জানি যে মহামারী ঘোষণা করা হয়েছে গুজরাট, রাজস্থান বা তেলেঙ্গানায়, কিন্তু এই রাজ্যে এখনো পর্যন্ত কি পরিস্থিতি জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা এই মুহূর্তে কথা বলবো ডক্টর
আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থসারথী মুখার্জি। ডক্টর পার্থসারথী মুখার্জি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আর জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে যেখানে 3টি রাজ্যে ইতিমধ্যেই মহামারী ঘোষণা করা হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের জেরে, এবং বেঙ্গালুরুতে আজকের যে খবর সেখানে বেড পাওয়া যাচ্ছে না, ব্ল্যাক ফাঙ্গাসের জন্য যে নির্দিষ্ট সংখ্যক বেড রাখা হয়েছিল হাসপাতালগুলোতে সেখানে এবার অপ্রতুলতা দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে এই আমাদের দেশ এবং রাজ্য ঠিক কতটা প্রস্তুত বলে আপনার মনে হয় ব্ল্যাক ফাঙ্গাসের মোকাবিলা করার জন্য? দেখো, আগে দু একটা কথা বলে নিই যেগুলো আমার আগের ডাক্তারবাবুরা বলে নিয়েছেন। প্রথম কথা হলো, সরি আমার একটা অডিও প্রবলেম হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না আমার কথা। আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আচ্ছা বেশ। আগে আমি কি আমার সামনে স্ক্রিনের এটাকে মিউট করতে পারি, মানে হ্যাঁ। অডিওটা এক্সিট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে আর শুনতে পাচ্ছি না, আপনি সম্ভবত স্কাইপের অডিওটাকে মিউট করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। হ্যাঁ, বলুন। আমি করেছি। প্রবলেম হলো যে আমরা যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড। এবার ওয়েল প্রিপেয়ার্ড বলতে কি বোঝায়? হঠাৎ একটা বার্স্ট অফ কেসেস এলে তাদের কি আমরা অ্যাকোমোডেট করতে পারবো একটা বিশেষ জায়গায়? হয়তো বেডের কোনো ক্রাইসিস হবে, সেটা গুজরাট কিছুটা রেডি ছিল, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং দু একটা নর্থ ইন্ডিয়ান স্টেটসেও। প্রথমে বুঝতে হবে সেখানে ব্ল্যাক ফাঙ্গাস বেশি কেন। সেখানে কোভিডও বেশি ছিল বলে। অ্যাক্টিভ কোভিড কেসেস সেখানে পশ্চিমবাংলার থেকেও বেশি ছিল। করোনা কি করে? করোনা মানুষের ইমিউনিটি উইক করে দেয়। কোভিডের ট্রিটমেন্ট করতে মানুষকে বাঁচাতে হয় স্টেরয়েড দিয়ে। স্টেরয়েড মানুষের ইমিউনিটি আরো উইক করে দেয়। স্টেরয়েড ডায়াবেটিক লেভেল মানে ব্লাড গ্লুকোজ লেভেলকে আরো বাড়িয়ে দেয়। যার আগেই ডায়াবেটিস ছিল তার আনকন্ট্রোলড হাইপারগ্লাইসিমিয়া হয়ে যায়। তাহলে 3-4খানা ফ্যাক্টর এমন করে দিল কোভিড। তার সাথে অ্যাড হলো আরো দুটো। এক, প্রলংড আইসিইউ অ্যাডমিশন, যেখানে পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট ভালো হয়নি, এবং যাকে ওই বুদবুদ মানে অক্সিজেন তাকে বাবল করে হিউমিডিফায়ারের মধ্যে দিয়ে নয় তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, নয় মাস্ক, নয় নেবুলাইজার, নয় ভেন্টিলেটর, নয় বাইপ্যাপ। অর্থাৎ প্রত্যেকটা জায়গা এমন যার মধ্যে ওই ছত্রাক জল পাচ্ছে, ট্যাঙ্ক পাচ্ছে এবং সে বাসা বাঁধতে পারছে। তার দরকার একটা উইক হোস্ট, আর দরকার অনেকটা চিনি রক্তে, হাইপার গ্লাইসিমিক একটা এনভায়রনমেন্ট। পেশেন্টরা অনেক ক্ষেত্রে কোভিড থেকে সেরে কোনো রকমে প্রাণ বেঁচেছি বলে ফিরে আসছেন, কিন্তু তাদের আর বাড়িতে ব্লাড সুগার চেক হচ্ছে না। চেক করলে দেখা যাবে, যেটা ডক্টর অরুণ সিং বলছিলেন, আনকন্ট্রোলড হাইপারগ্লাইসিমিয়া, 300, 400, 500 তাদের সুগার। তারা অনেক ক্ষেত্রে আর ইনসুলিন নিচ্ছেনই না। এই অবস্থায় ফাঙ্গাস যেটা চারপাশে ছিল, এন্ডেমিক ছিল ভারতবর্ষে, বিদেশে কেন হচ্ছে না, অস্ট্রেলিয়ায়, আমেরিকায় কেন হচ্ছে না? সেখানেও তো কোভিড ছিল, কারণ সেখানে এই ফাঙ্গাস মিউকর অতটা এন্ডেমিক ছিল না। এখানে সেটা জলে, খাওয়ারে, আপনার ফ্রিজের ভেতর, আপনার কাপে ডিশে, একটা ভিজে কাপড়ে, ড্যাম্পে, সব জায়গায় চারপাশে কিন্তু আছে। সেটা আজও আছে, 100 বছর আগেও ছিল। 20 বছর আগের একটা ডাক্তারি বই পড়ুন, সেখানেও মিউকর মাইকোসিসের কথা লেখা আছে। তাহলে এটা করোনার মতো নতুন একটা জিনিস উদ্ভট সৃষ্টি তা হয়নি, কিন্তু এটা ছিল, চিরকালই ছিল। এখন বাড়লো কেন? কারণ করোনা ওই নেপালের ভূমিকম্পর মতন, দেখবেন নেপালে ভূমিকম্প হয়ে গেল, এরপর খাওয়ার জল ফুরিয়ে গেল, কলেরা শুরু হলো, আন্ত্রিক শুরু হলো। ঠিক তেমনি করোনা আপনার পরিস্থিতিটাকে এমন করে দিয়েছে, সেইখানে এই মিউকর মাথা তুলে দাঁড়াবার সম্পূর্ণ সুন্দর একটা হান্টিং গ্রাউন্ড পেয়ে গেল। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আরো একবার ফিরলাম। আজকের অত্যন্ত প্রাসঙ্গিক যে বিষয়টা, ইতিমধ্যেই একজন মারা গিয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে এবং ইতিমধ্যেই রাজ্যে আরো 3 জন আক্রান্ত বলে তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ইতিমধ্যেই চিকিৎসকরা বলছেন এই নিয়ে আতঙ্ক করার জায়গায় এখনো আমাদের রাজ্যের পরিস্থিতি নয়, এবং সেই নিয়ে তারা বলছেন যে সচেতনতাই এখন দাঁড়িয়ে এই মুহূর্তে একমাত্র উপায়। ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচার উপায় একটাই, শুধু সতর্ক থাকা, এমনই বলছেন তারা।
করোনাকালে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে অনেকেই বেশি আতঙ্কে ভুগছেন। এই রোগের নির্দিষ্ট চিকিৎসা আছে, তবে এখনো পর্যন্ত যারা এ রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তারা অধিকাংশই করোনায় আক্রান্ত। আতঙ্কে অনেকেই ভাবছেন করোনা হলেই ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়তে হবে। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক? যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যারা টানা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করছেন, সদ্য বড় অপারেশন হয়েছে এমন রোগী, করোনা সংক্রমিত ব্যক্তিদের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে। এইচআইভি বা ক্যান্সারের মতো রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের প্রবণতা বেশি। মুড়িমুড়কির মতো যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, যদি 3 মাস ধরে একজনকে স্টেরয়েড খাওয়ানো হয় কি 1.5 মাস ধরে স্টেরয়েড খাওয়ানো, তাহলে তার ইমিউনোসাপ্রেশন হবে। তার মানে যে কোনো অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বাড়বে। আর সেই সময় যদি বাতাসে বা মাটিতে যদি ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ বেশি থাকে তাহলে সেই ধরনের ফাঙ্গাল ইনফেকশন বেশি হবে। একজন করোনা রোগী অনেক দিন ধরে ভেন্টিলেটরে রয়েছে, ডায়াবেটিক, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে তাদের অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, ইমিউনোসাপ্রেশনে আছে, গ্রসলি ডায়াবেটিক, এরম সিচুয়েশনে অনেক দিন ধরে ইমিউনোসাপ্রেশন চলার পরে একজনের ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে ভয় না পাওয়ার মূল কারণ হলো এই রোগ পূর্ব পরিচিত, এর নির্দিষ্ট চিকিৎসাও রয়েছে। কি চিকিৎসা? ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস নতুন কোনো রোগ নয়। অ্যাম্ফোটেরিসিন বি দিয়ে বহুদিন ধরেই চিকিৎসা করা হয়। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। এটি মূলত হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সির চিকিৎসায় ব্যবহৃত হয়। ব্ল্যাক ফাঙ্গাস বহু বছরের, নোভেল করোনা ভাইরাসের মতো নোভেল ব্ল্যাক ফাঙ্গাস বা নোভেল মিউকোরমাইকোসিস এটা নয়। এর ক্লিয়ার কাট চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে সাসপেক্ট করা, কিছু টেস্ট করে প্রমাণ করা, তারপরে অ্যাম্ফোটেরিসিন বলে একটা অ্যান্টিফাঙ্গাল এস্টাবলিশ ড্রাগ যেটা বহু বছর ধরে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করা, এবং কারু ক্ষেত্রে যদি প্যাচি গ্যাংগ্রিন ডেভেলপ করে তাহলে সেই জায়গাটা সার্জারি বা শল্য চিকিৎসার সাহায্যে সেই কালো অংশটাকে কেটে ফেলে দেওয়া। এটাতে অনেক সময় নাকের একটা অংশ, চোখের একটা অংশ বাদ দিতে হচ্ছে, কারণ এই এরিয়াতে এটা বেশি হচ্ছে। এইটা যদি করা হয় এটা মারাত্মক ফেটাল, এরকম ভাবার কোনো কারণ নেই। করোনা থেকে বাঁচতে সরকার বা চিকিৎসকরা কিছু বিধিনিষেধ বা অভ্যেসের কথা বলেছিলেন। সেক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ থেকে বাঁচার উপায় কি? ভালোভাবে মাস্ক ব্যবহার করতে হবে। ধুলো ও নির্মাণ স্থলে গেলে সতর্ক থাকতে হবে। বড় হাতাওয়ালা জামা, বড় ট্রাউজার, জুতো, গ্লাভস পরতে হবে। স্ক্রাবার দিয়ে ভালো করে শরীর ঘষে স্নান করতে হবে। করোনা পরবর্তী ও ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার পরিমাণ নজরে রাখতে হবে সর্বদাই। স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ওষুধ সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। সচিন রক্ষিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমরা যে আলোচনায় ছিলাম একেবারে প্রথমেই, আমরা যখন ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলছিলেন তিনি বলছিলেন যে এই রোগ, এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস অত্যন্ত বিরল একটা ছত্রাক, যে ছত্রাক সরাসরি সবসময় আমরা যে দেখেছি এই রোগে আক্রান্ত হতে তেমনটা নয়। আমরা সেই জায়গা থেকেই আরও একবার তার কাছে যাব, কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি যোগদান করেছেন, আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি, তিনি হচ্ছেন ডক্টর দিলীপ সাহা। তিনি আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং তার কাছে আমরা যাব একটি স্পেসিফিক বিষয় নিয়ে, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই আয়ুষ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে হোমিওপ্যাথির ওপর জোর দেওয়া হোক দেশে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধের জন্য। আমরা এই বিষয় নিয়ে ডক্টর সাহার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর কাজল কৃষ্ণ বণিকের বিষয়, তার কাছে আরেকবার যাব যে আপনি বলছিলেন একটা বিরল এই ডিজিজ, বিরল মিউকোরমাইকোসিস, এটি একটি বিরল ছত্রাক। তাহলে কেন আমরা এর মধ্যে এইটুকু সময়ের মধ্যে এত বেশি করে এক্সটেন্সিভলি ছেয়ে যেতে দেখছি এই রোগে আক্রান্ত মানুষকে? আমি প্রথমেই বলি, ছত্রাকটা বিরল নয়, অসুখটা বিরল। অসুখটা অনেক কম হয়। এই মুহূর্তে আমাদের দেশের 8টা রাজ্য এপিডেমিক ঘোষণা করেছে। আমরা চাই এই সময়কালে এই রোগের যে মূল কারণ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকছে, মানুষ জানছেন না, জানলেও চিকিৎসা করছেন না, চিকিৎসা করলেও সঠিক চিকিৎসা হচ্ছে না। এই এপিডেমিকের মধ্য দিয়ে এই রাজ্যগুলি তো বটে, সারা দেশেই মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা হোক। পাশাপাশি আমি আরেকটি কারণ উল্লেখ করতে চাই, এই ফাঙ্গাসটা কিন্তু আমরা যদি একই মাস দিনের পর দিন
অপরিষ্কার অবস্থায় ভেজা অবস্থায় রেখে দিয়ে ব্যবহার করি, তাহলেও কিন্তু এই জাতীয় ছত্রাকের এই মাছগুলোতে বাসা বাঁধার একটা সম্ভাবনা আছে। আর আমি তৃতীয় যে কথাটি বলতে চাই যে এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের চিকিৎসার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি বা লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি, যেহেতু দীর্ঘদিন এই জাতীয় কোনো অসুখের জন্য এই জাতীয় ওষুধ ব্যবহার করা হয়নি, তাই আমাদের দেশে যে 6টা কোম্পানি তৈরি করে তারা অপ্রতুল অপর্যাপ্ত ওষুধ প্রস্তুত করছিল। আমরা দেশের সরকারের কাছে আবেদন করতে চাই যাতে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্ফোটেরিসিন বি ভারতবর্ষে প্রস্তুত করা হয় এবং বিভিন্ন রাজ্য যেখানে সম্ভাবনা আছে বা দেখা দিয়েছে সেই জায়গাগুলোতে পাঠানো হয়। এটা কেননা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ওই রেমডেসিভির অক্সিজেনের মতন অ্যাম্ফোটেরিসিন বি এরও কালোবাজারি শুরু হয়েছে। মানুষকে বাঁচানোর জন্য এই ওষুধটা দরকার। আর সবশেষে আমি যে কথাটা বলতে চাই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা কিন্তু প্রকৃষ্টভাবে আমরা ব্যবহার করতে পারি এই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ প্রিভেনশন করার ক্ষেত্রে। কেননা দুটি বিষয় আছে, একটা হচ্ছে আমাদের সাধারণ স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং ইতিমধ্যেই যে আলাপ আলোচনাগুলো আমরা করেছি, অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের অনিয়ন্ত্রিত অপর্যাপ্ত অপরিণামদর্শক চিকিৎসা, এবং পাশাপাশি মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় যে সাধারণ উপসর্গ বলতে প্রথমে যেটা হয়, আমার নাক বন্ধ মনে হচ্ছে, আমার চোখে ব্যথা হচ্ছে, আমার সিভিয়ার মাথা যন্ত্রণা হচ্ছে, চোখে আমি একটা জিনিসকে দুটো দুটো করে দেখছি, এই জাতীয় আপাত নিরীহ উপসর্গগুলোকে এই সময়ে আপনারা দয়া করে অবজ্ঞা অবহেলা বা উপেক্ষা করবেন না। আপনারা আপনাদের চিকিৎসকের কাছে যান। যেমন জানবে আজকে 8টা রাজ্য মহামারী ঘোষণা করেছে, পাশাপাশি কিন্তু মধ্যপ্রদেশ সরকার সুনির্দিষ্টভাবে ইএনটি সার্জন এবং তাদের অ্যাসোসিয়েশনের কাছে প্রস্তাব করেছেন যে আপনারা নেজাল এন্ডোস্কোপি করে as soon as possible এই জাতীয় ফাঙ্গাল ইনফেকশনকে ডিটেক্ট করার ক্ষেত্রে সরকারি উদ্যোগকে সাহায্য করুন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই নির্ধারিত গাইডলাইন নির্দেশিকা ইত্যাদি প্রকাশ করেছি, যাতে সর্বস্তরে সাধারণ মানুষ সহ চিকিৎসক স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি সচেতনভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পথে হাঁটেন। আমরা আনন্দিত যে আমাদের রাজ্যে আজ পর্যন্ত যে 8 জনের মধ্যে এই সংক্রমণের কথা শোনা যাচ্ছে তার মধ্যে কিন্তু সবগুলোই কনফার্ম ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের কেস এমনটা বলা যাবে না। আমাদের দরকার এই রোগ নির্ণয় করবার জন্য মাইক্রোবায়োলজি এই ডিপার্টমেন্টগুলোকে যুক্ত করে সব ডিপার্টমেন্ট, মাইক্রোবায়োলজি, জেনারেল সার্জারি, ইএনটি সার্জন, অপথলমোলজি, ডেন্টাল সার্জন, সকলকে মিলিতভাবে এই রোগ প্রতিরোধ করার কাজে ব্যবহার করতে, এবং আমাদের রাজ্যে কিন্তু সেই উদ্যোগ শুরু হয়েছে, এটা একটা আশার কথা। আমি আবার বলছি, আমরা আবার আপনার কাছে আসবো স্যার। এখনো আতঙ্কগ্রস্ত হওয়ার মতন কোনো পরিস্থিতি সেই বার্তাটা অত্যন্ত সুস্পষ্টভাবে আপনি এবং যারা আমাদের অন্যান্য অতিথিরা রয়েছেন তারা প্রত্যেকেই বারবার দিচ্ছেন, এবং সেটা সত্যি আমাদের দর্শকদের কাছে আমাদের মাধ্যমে, আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি যে কোথাও গিয়ে আতঙ্কের পরিবেশ যেন তৈরি না হয়, আমরা সচেতন থাকি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যেটা আপনি বললেন। আর সেই সঙ্গেই যেটা আয়ুষ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, হোমিওপ্যাথির উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। আমরা সেই নিয়ে কথা বলবো। ডক্টর দিলীপ সাহা তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ডক্টর দিলীপ সাহা তিনি কি বলতে চাইছেন, হোমিওপ্যাথি ঠিক কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো ডক্টর দিলীপ সাহার সঙ্গে। দিলীপবাবু, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। স্যার, জানতে চাইবো যে যেভাবে বলা হচ্ছে যে আমরা জানি যে ইতিমধ্যেই আর্সেনিকাম অ্যালবাম এই ওষুধটি কিন্তু করোনাকালে যথেষ্ট পপুলার হয়েছে এবং অনেকেই সেইটি নিয়েছেন নিয়মিত, এবং চিকিৎসকরা, হোমিওপ্যাথি চিকিৎসকরা বারবার বলেছেন যে এর একটা প্রমাণিত কিছু তথ্য রয়েছে, যাতে করে করোনার যারা চিকিৎসা করেছেন করোনার, তারা বলছেন যে যারা এই ওষুধটি খেয়েছেন তারা হয়তো অতটা করোনার প্রকোপে পড়েননি। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিহত করার জন্য হোমিওপ্যাথির কি কার্যক্ষমতা রয়েছে এখনো পর্যন্ত? দেখুন, প্রথমে জানা যে এই ভাইরাসটা, ব্ল্যাক ফাঙ্গাসটাকে নর্মালি এসেছে করোনা ভাইরাস থেকে। আমরা কিছুদিন আগে, যেটা আপনি আগে বললেন যে আর্সেনিক অ্যালবাম, আমি হচ্ছে ভালো ওষুধ দিচ্ছি আপনাদের। এটা অনেক জায়গায় আমার তাহলে আমার পেশেন্ট নামে টিউবোক্লিনাম বলে একটা ড্রাগ আছে, টিউবোক্লিনাম 200 যদি ওষুধ খাওয়া যায়
দিনে 3 বার করে 3 দিন এভরি মান্থ যদি খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে কালে কোভিড ভাইরাস হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট স্পাম বলে একটা ড্রাগস আছে, যে ড্রাগসটা যে প্যারেনকাইমা সেল অফ দি লাংসে প্যারেনকাইমা সেল, করোনা ভাইরাসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এফেক্টিং দিকে লাংস টিস্যুকে অ্যাফেক্ট। যদি আপনারা যদি অ্যাক্টিভেট স্পাম 15 ড্রপস টুয়াইস ডেলি মর্নিং অ্যান্ড নাইট পরপর যদি 5 দিন খাওয়া যায় তাহলে প্যারেনকাইমা সেল অফ দ্য লাংসে অক্সিজেনেশনটা বেশি হবে আর অক্সিজেন বারবার দেওয়ার দরকার হবে না। এখানে দেখা যাচ্ছে অনেক সুবিধা হচ্ছে। 2 নম্বর যেটা বলছে যে ব্ল্যাক ফাঙ্গাস থেকে দেখা যাচ্ছে কিছুই না, শুধু নর্মাল। ডক্টর সাহা, আপনি এটা বলতে চাইছেন যে হোমিওপ্যাথিতেও যথেষ্ট কর্মক্ষমতা রয়েছে, হোমিওপ্যাথি ড্রাগসের মধ্যেও যথেষ্ট কর্মক্ষমতা রয়েছে এই ফাঙ্গাল ডিজিজকে প্রতিহত করার জন্য। আমরা একবার আসবো ডক্টর পার্থ সারথী মুখার্জির কাছে। ডক্টর মুখার্জি, আপনি বলছিলেন যেভাবে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে হাসপাতালে বা কোথাও গিয়ে যে বিষয়গুলো নেবুলাইজার হোক বা অন্যান্য বিষয়গুলো যেগুলো করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে থেকেও এই ব্ল্যাক ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে, এই বিষয়টা আরেকটু স্পষ্ট হবে একটু সংক্ষেপে। দেখুন, আমি বলছিলাম তখন ওই বিরতির সময় যখন কেটে গেল, বিরতিতে আমি শুনলাম খবর বলছে, ইয়ার্সের খবর বলছে আমরা এখন থেকে সমস্ত মিটিং করছি, লোককে ইভ্যাকুয়েট করছি যাতে ওই সাইক্লোনে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এটা কি? এটা ব্রড লেভেল প্রিভেনশন। ঠিক তেমনি এখন থেকে প্রিভেন্ট আমরা কিভাবে করতে পারি দুটো লেভেলে, একটা পাবলিক হাইজিন, একটা মেডিকেল কিছু গাইডলাইন আমাদের এস্টাবলিশ করা দরকার। কারণ সাধারণ বাকি যে কথাগুলো ছিল সেগুলো আমার বন্ধু অন্য চিকিৎসকরা বলেই দিয়েছেন। পাবলিক হাইজিনে কি খাবেন, কিভাবে জেনারেল ইমিউনিটি মেনটেন করবেন, রোদ্দুর আসতে হবে ঘরে, ড্যাম্প থাকবে না, যেখানে অনেক গাছ পচা কিছু পচা সার পাতা বার্ডস ড্রপিং এই জাতীয় জায়গা অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে কোভিড রোগী যদি ঘরে ফিরে আসেন তাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে, প্লাস মাস্ক পরতে হবে। এবার আসছে মেডিকেল গাইডলাইন। মেডিকেল গাইডলাইন হলো আইসিসিউতে এবং জেনারেল ফিজিশিয়ানের প্রতি। আইসিসিউতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভেন্টিলেটর, তার যে ক্যাপ, তার যে নল, যেগুলো পাইপস, টিউবিংস, অ্যাটাচমেন্টস, সেগুলো কতটা স্টেরাইল, সেগুলো কোনোভাবে পুরনো, তার ভেতরে জল থেকে যাচ্ছে কিনা, রিইউজ হচ্ছে কিনা সেইটা দেখা। আর অক্সিজেনের জলটাকে সমানে চেঞ্জ করা, তার জায়গায় ডিস্টিলড পরিষ্কার জল ভরা, সাধারণ জল না ভরা। এবার আসছে ট্রিটমেন্ট অ্যাট হোম। আমরা হাজার হাজার পেশেন্ট বেড পাইনি বলে জেনারেল ফিজিশিয়ানরা বা মেডিকেল স্পেশালিস্টরা তাদের বাড়িতে বা ভিডিওতে ট্রিট করেছেন, এমনকি সেফ হোমেও ট্রিট করেছেন। তাদের অনেকে আমি দেখেছি শুরু থেকে স্টেরয়েড পেয়েছেন, সেটা আনসাইন্টিফিক, নট সাপোর্টেড বাই এভিডেন্স। করোনা পেশেন্ট মানেই সে স্টেরয়েড পাবে তা নয়, তার জন্য কিছু গাইডলাইনস আছে। বারবার চিকিৎসকরা বলছেন যে এই স্টেরয়েডের ব্যবহারে যথেষ্ট লাগাম টানা প্রয়োজন এবং কেউ ইচ্ছা মতো নিজে, যেটা আপনি প্রথম থেকে আমরা অনেক চিকিৎসকরা যারা আজকে আমাদের অতিথি তারা বলছেন যে ইচ্ছে মতো মেডিকেশন, সেই অভ্যেসটা থেকে আমাদের বেরোতে হবে এবং তাহলেই যদি সুস্পষ্ট ধারণা তৈরি হয় তাহলে ব্ল্যাক ফাঙ্গাসের মতো ডিজিজকে আমরা হয়তো প্রতিহত করতে পারবো। এই আলোচনায় আমরা ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা ফিরে এলাম আমাদের এই আলোচনায়, যেখানে আমাদের বিষয় হলো ব্ল্যাক ফাঙ্গাস কিভাবে প্রতিহত করা সম্ভব, তারই উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা আজকের অতিথি হিসেবে, এবং প্রথমেই আমরা এই আলোচনায় যার সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলে নেব তিনি ডক্টর অরুণ সিং। আমরা তার সঙ্গে কথা বলবো। ডক্টর সিং, একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, যেহেতু আমরা সারা দিন ধরে এই কোভিড সিচুয়েশনে মাস্ক পরে রয়েছি, সেখানে এই যে মাস্ক পরে থাকার জন্য এই গরমের মধ্যে আমরা ঘেমে যাচ্ছি এবং কথা বলতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের মাস্কটাও ভিজে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় তো ফাঙ্গাস গিয়ে অ্যারেস্টেড হতে পারে, তো সেই জায়গা থেকে কি এই মাস্ক থেকেও সংক্রমণের একটা সম্ভাবনা থেকে যায়? কোনো কি নতুন গাইডলাইন, মানে মানুষ কিভাবে নিজেদের মানে কিভাবে হাইজিন মেনটেন করবেন এই মাস্ক নিয়ে এখনো পর্যন্ত করোনাকালেও মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কিভাবে পরবো, কতটা পরবো, সেই নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। তার মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা বললাম যে এই স্যাঁতস্যাঁতে মাস্কের মধ্যে কি এই ফাঙ্গাস নতুন করে জমাট বাঁধতে পারে? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ডক্টর অর্জুন দাশগুপ্ত আমাদের কাছে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ডক্টর দাশগুপ্ত, আপনার কাছে এই প্রশ্নটাই রাখবো যে আমরা জানি যে সারা দিন ধরে আমরা যখন এই গরমের মধ্যে মাস্ক পরে আছি, সেখানে তো মাস্কটা বারবার ভিজে যাচ্ছে, তার সে যেমন মাস্কই হোক না কেন, আমরা যে বারবার মাস্ক চেঞ্জ করছি এমনও তো নয়, সেক্ষেত্রে সংক্রমণ কি হতে পারে এই মাস্কের মধ্যে দিয়েও? দেখুন, মাস্ক থেকে যেটা হয় হচ্ছে এপিথেলিয়াল শেড করে, সেটা থেকে কিন্তু মিউকর হওয়ার
সম্ভাবনা অত্যন্ত বিরল। ইনফ্যাক্ট মাস্ক আপনাকে প্রিভেন্ট করতে পারে বিপদ থেকে। তো মাস্কের ক্ষেত্রে নতুন করে বলার নেই, কারণ যে কোনো মাস্ক অন্য মানে এটা করোনাতে শুধু মিউকর বলে নয়, অন্য নানা রকম বিরল ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য যে কোনো মাস্কই আর কি হাইজিন এটা ইম্পর্টেন্ট। একটা মাস্ক যেন পরপর 2 দিন না ব্যবহার করা হয়, ওই 3-4 দিনের গ্যাপে ওটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে আবার যেন সেই মাস্কটা ব্যবহার করা হয়। এবং স্ট্যান্ডার্ড যেগুলো আছে মাস্কগুলো যেগুলো কিনা কাপড়ের, সেগুলো যেন সাবানে শুকিয়ে নেওয়া হয়, রোদ্দুরে নেওয়া। এই স্ট্যান্ডার্ড অ্যাডভাইস তো ইয়ে করতে হবে। তবে কি এপিথেলিয়াল শেডিং থেকে সেখানে মিউকর রোগ করতে এরকম কোনো এভিডেন্স আপনাদের কাছে নেই। এটা সারা পৃথিবীর ফেনোমেনন, কিন্তু ভারতবর্ষে তারা মিউকর ইরান ছাড়া একটা জায়গা ছাড়া ভাবে দেখা যায়নি। ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আলাদা করে ভয় লোকে যেন ভয় পড়ে আবার মাস্ক পরা বন্ধ না করতে, মানে এমনিতেই আমরা করছি, তার উপর আবার বন্ধ করে দিলে আবার। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা বাঙালিদের মধ্যে বা আমাদের দেশের সার্বিক মানুষের মধ্যে একটা ভীষণভাবে প্রবণতা রয়েছে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে ডক্টর অর্কদীপ বিশ্বাস বলছিলেন যে নিজেদের মতো নিজেরা মেডিকেশন করে নেওয়া। সেই সেলফ মেডিকেশনের জায়গা থেকে আমরা ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস এর যে ওষুধ, সেই ওষুধ সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন কাগজপত্রে আমরা পেয়েছি। আমাদের কাছে সেই নামটাও রীতিমতো মুখস্থ, কিন্তু সেটা যাতে মানুষ নিজেদের মতো করে ইউজ না করেন, সেই বার্তা কি আপনি দেবেন ডক্টর অর্কদীপ বিশ্বাস? হ্যাঁ, আমি শুরুতে একদম শেষ অংশে চলে এসেছি। আমি খুব যেটা কথাটা বারবার বলা আমার দরকার সেটা আগে বলে দিই, তারপরে উত্তর আসি। 1 মিনিটের মধ্যে বলছি। আমরা যেটা অনুরোধ করব সবাইকে, এই রোগটার নাম ব্ল্যাক ফাঙ্গাস নয়, এই রোগটার নাম মিউকরমাইকোসিস। এইটা সবার কাছে যেন এই বার্তাটা পৌঁছয়, কারণ ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে ডিমেটেশিয়াস গ্রুপের একটা ফাঙ্গাস, তার সঙ্গে কোনো এর সম্পর্ক নেই। এই ব্ল্যাক ফাঙ্গাস লোকের মনে মানে অহেতুক ভয়ের উদ্রেক করছে। রোগটার নাম মিউকরমাইকোসিস। হ্যাঁ, এটা ডেঞ্জারাস ডিজিজ, কিন্তু এইটা সবার হয় না, এটা একজন থেকে আরেকজনে ছড়ায় না। এই যে বাতাস, আমি যে ডান দিক খুঁজছি বা দিক খুঁজছি, এদের স্পোর ঘুরে বেড়াচ্ছে। মানে যারা এই রোগটা করে, অর্থাৎ রাইজোপাস, মিউকর এবং অ্যাপসিডিয়া নামের ছত্রাক এই যে রোগটা করে, এদের স্পোর আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তবুও আমাদের রোগ হবে না, কারণ আমাদের বডিতে যথেষ্ট ইমিউনিটি পাওয়ার আছে যেটাতে এই রোগটা আটকাতে পারে। তাহলে কাদের ভয়? ভয় হচ্ছে যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার এবং যাদের বডির ইমিউনিটি কম। স্টেরয়েড নিয়ে বারবার কথা হচ্ছে, কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, স্টেরয়েড কিন্তু অ্যাকচুয়ালি কোভিড এর ক্ষেত্রে মর্টালিটি কমায়। একদমই এই বার্তা যেন মানুষের কাছে না পৌঁছে যে স্টেরয়েড নেওয়াই যাবে না। আমি বারবার যেটা বলি যে যাই করবে তুমি তোমার ডাক্তারবাবুর পরামর্শ মেনে করো, কারণ স্টেরয়েড যদি না দেওয়া হয়, ওই সাইটোকাইন যেটা স্ট্রং হয়, সেটা কিন্তু আটকানো অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। তো আমি যেটা বলবো, যাই করবে আপনারা ডাক্তারের পরামর্শ মেনে করুন। বেশিরভাগ ক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ডিজিজ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হবে না। হ্যাঁ, অর্থাৎ কোথাও গিয়ে আমরা যেটা আজকের আলোচনার মধ্যে থেকে বুঝতে পারলাম যে ডক্টর অর্কদীপ বিশ্বাস, যেটা তিনি বারবার বলার চেষ্টা করলেন আমাদের একেবারে শেষ অংশে এসেও, যে কোথাও গিয়ে মানুষের মধ্যে যেন এই ব্ল্যাক ফাঙ্গাসের নামের মধ্যে দিয়ে আতঙ্ক তৈরি না হয়। রোগটার নাম মিউকরমাইকোসিস এবং সেটি অত্যন্ত বিরল রোগ, সেটা আমাদের চিকিৎসক বন্ধুরা যারা আজকের অতিথি হিসেবে এসেছিলেন তারা প্রথম থেকেই বলেছেন। এবং এই তাদের যে কথা বলা এবং আমাদের যে আলোচনা, তার মধ্যে থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে এই নিয়ে অহেতুক আতঙ্ক তৈরির কোনো জায়গা নেই, এবং সেই জায়গা থেকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আজকের আলোচনার নির্যাস বোধহয় এটাই হতে পারে, কারণ ব্ল্যাক ফাঙ্গাস এই করোনা আবহে অবশ্যই মানুষের মনে কোথাও গিয়ে একটা সন্দেহের দানা বেঁধে দিয়েছে, কিন্তু সেখান থেকে আমাদের উত্তরণের পথে যেতে গেলে যে উত্তরগুলো খুঁজতে হয়, সেই উত্তরগুলোর মধ্যে দিয়েই আমরা এলাম আজকে। এবং সেখানে সচেতনতা, কিভাবে সচেতন থাকতে হয়, সেই সচেতনতার প্রশ্নের উত্তরগুলোই আমরা খুঁজলাম, এবং কিছুটা হলেও আমরা তার উত্তর পেলাম এবং নতুন দিশা পেলাম এই আলোচনার মধ্যে দিয়ে, সেটা বলাই যায়। তাই অহেতুক আতঙ্ক নয়, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলার সমস্ত খবরের জন্য।